সবাইকে এমটি বিল্লাল স্যার অনলাইন প্ল্যাটফর্মের পক্ষ থেকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের আমাদের অত্যন্ত মহামূল্যবান আলোচনা। বারবার অনেকেই শিক্ষক নিবন্ধন লিখিত অনুত্তীর্ণ হচ্ছেন বা কেন আপনি শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা ফেল করছেন এবং উত্তীর্ণ হওয়ার জন্য করণীয় কি সেই প্রসঙ্গ নিয়ে আমাদের আজ। ছোটবেলায় আপনার শিক্ষক আপনাকে যখন জিজ্ঞেস করে আপনি কি হতে চান, অর্থাৎ এইম ইন লাইফ সম্পর্কে জানতে চায়, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক আমরা অনেকেই বলি যে আমি শিক্ষক হতে চাই। আরও অনেক পেশার কথাও আমরা বলি, কিন্তু কমন একটা ইচ্ছা আমরা পোষণ করি যে আমি শিক্ষক হতে চাই। তখন ইচ্ছা বুঝে বলি আর না বুঝে বলি, কিন্তু একটা সময় এই জীবনের এই পর্যায়ে এসে লেখাপড়া শেষ, এখন আমরা যখন চাকরির সন্ধানে আছি বা নিজেকে পরিচয় দেওয়ার মতো একটা পেশা হিসাবে আমরা অনেকে সম্মানের দিক বিবেচনা করি বা আর্থসামাজিক অ্যাভারেজ মিলিয়ে আমরা যখন শিক্ষকতা পেশাকেই খুঁজে নেওয়ার চেষ্টা করি আমাদের জীবনের একটা লক্ষ্য হিসাবে, তো তার মধ্যে অনেকগুলোর মধ্যে একটা আছে যে এই এনটিআরসির অধীনে শিক্ষক হওয়া। তো আমরা যখনই কয়েকজন বন্ধুবান্ধব মিলে আলোচনা করি বা মনের ভিতর লালন করি যে আমি এনটিআরসির অধীনে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিয়ে আমি শিক্ষক হব, তো আমরা যখন বন্ধুবান্ধবরা মিলে আলোচনা করি বা নিজেদের আপনজনদের সাথে শেয়ার করি, আমরা যখন আলোচনা করি যে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আমার প্রিলি, ভাইবা, রিটেন তিনটা ধাপ। প্রথমে হলো প্রিলিমিনারি, দ্বিতীয় হলো রিটেন, তারপর হলো ভাইবা। আমরা সবাই কিন্তু এই তথ্যগুলো জানি কম বেশি। এখন আপনি যখন প্রস্তুতি নিতে আসবেন, প্রাথমিকভাবেই আপনি কয়েকটা জায়গায় হোঁচট খেতে হয়, মানে আপনার সিদ্ধান্ত নেওয়ার জায়গায়। কখনো কখনো আপনার কানে আসবে এনটিআরসি নাকি বিলুপ্ত হয়ে যাবে, এনটিআরসি আর থাকবে না, এরকম একটা কথা শুনে প্রথমে আপনার মনের ভিতরে একটা হোঁচট খায়। 2 নম্বরে শিক্ষক নিবন্ধন পরীক্ষায় লিখিত সিস্টেম নাকি আর থাকবে না। এই কথাটা কিন্তু 17তম থেকে আমরা 17তমতে বিশাল মেজরিটি পার্সেন্ট স্টুডেন্ট এই একটা সমস্যা ফিল করেছে। যে পরীক্ষা থাকবে না সেই পরীক্ষার প্রিপারেশন কেন নিব, এটা একটা স্বাভাবিক ব্যাপার। 18তমতে এসেও বিশাল একটা অংশ এরকম একটা কিছু ফিল করেছে। তারা কিন্তু বড় একটা অংশ কিন্তু লিখিত উত্তীর্ণ হতে পারে নাই, কারণ তারা যখন আশেপাশের থেকে শুনতেছে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম বা যে যার মাধ্যমে শুনতেছে যে লিখিত পরীক্ষা থাকবে না, তো যেহেতু থাকবে না প্রিপারেশন কেন নিব। এই বিশাল একটা অংশ কিন্তু শেষ পর্যায়ে যখন সার্কুলার দিয়েছে তখন বুঝতে পেরেছেন না লিখিত তো হবে, কিন্তু তখন আর কিছু করার থাকে না। ঠিক 19তম নিয়ে যখন আমি 18-র পরে কাজ শুরু করেছিলাম, তখনও কিন্তু বরঞ্চ আগের তুলনায় অনেক গুণ স্পিডে একটা গোষ্ঠী, একটা সম্প্রদায় বা বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে নিউজ আসছে যে 19তম থেকে আর লিখিত থাকবেই না। তো যেহেতু লিখিতই থাকবে না, আমি কেন লিখিত প্রিপারেশন নেব? এই করতে গিয়ে আমাদের সিদ্ধান্তহীনতা আমরা ভুগি। আরও অনেক নেগেটিভ ব্যাপার আছে। শিক্ষকতা পেশায় নাকি সম্মানী কম, আবার পোস্ট নাকি কম, সিট খালি নাকি কম, এবার নাকি শূন্য পোস্ট থাকবে না, এই বছর নাকি নিয়োগ এই সিস্টেমে হবে, মানে নানান নেগেটিভ চিন্তাধারা আপনার মাথায় আগে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। প্রিপারেশন তো শুরু করার কোনো খবরই নেই। মেজরিটি পার্সেন্ট এই নেগেটিভ চিন্তা ভাবনার কারণে পড়াশোনায় মন দিতে পারে না। তো তারা কিন্তু সর্বশেষ চূড়ান্ত পর্যায়ে ক্ষতিগ্রস্ত হয়। এবার আসেন, ধরেন আপনার মধ্যে একটা বিশাল অংশ এই নেগেটিভ থেকে এড়িয়ে কিছুটা হলেও পড়াশোনার ভিতরে আসার পরে আমরা গতানুগতিক যে অন্যান্য চাকরি পরীক্ষাগুলো হয়, সকল চাকরি পরীক্ষায় প্রিলিটা থাকে সবচেয়ে টাফ ব্যাপার, বা এমসিকিউর মাধ্যমে ভাইবা নিয়ে সরাসরি নিয়োগ হয় আমাদের বেশিরভাগ চাকরির কথাই যদি আমরা বলি। কিন্তু এই শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা অন্যান্য চাকরি থেকে ব্যতিক্রমী কয়েকটা কারণে।
এক নাম্বার কারণ হলো এখানে প্রিলিটা হলো আপনাকে শুধু এই পর্যন্ত আমাদের যা ছিল 40% নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়ে লিখিতের জন্য আপনাকে অনুমোদন দেওয়া হয়, লিখিতের জন্য আপনাকে যোগ্য বিবেচনা করা হয়। অর্থাৎ এখানে প্রিলিতে আপনি কত মার্ক পেলেন, কত বেশি মার্ক পেলেন এটা কাউন্ট হয় না, যেটা অন্য কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু এই সিস্টেম নেই। তো এখানে শুধু আপনাকে প্রিলিটা 40%-এর উপরে বা 40% নাম্বার পেলে লিখিতের জন্য অনুমোদন বা অনুমতি দেওয়া হয়, আপনি লিখিত পরীক্ষার জন্য আপনি সুপারিশ প্রাপ্ত। এবার আসেন ভাইবার কথাটাও যদি বলি, একইভাবে ভাইবাটা অনেকটা ফর্মালিটি। এই পর্যন্ত আমাদের যে বলা আছে যে ভাইবা 20 মার্ক, ওই যে সার্টিফিকেটে এত, লিখিত সার্টিফিকেটে 12, আপনার ভাইবা মৌখিক পরীক্ষা 8, আনুষঙ্গিক যে কথা আছে এই পর্যন্ত সার্টিফিকেটে ভাইবা মার্ক যুক্ত হয় নাই। যুক্ত না হওয়ার পিছনে অনেক আইনি জটিলতা আছে, অর্থাৎ ভাইবাটাও এক প্রকারের প্রায় ফর্মালিটি। তাহলে আপনার এই যে শিক্ষক হওয়ার যে স্বপ্ন আপনি মনের ভিতর ধারণ করেছেন, লালন করেছেন, তার প্রধান অস্ত্রই হলো লিখিত পরীক্ষাটা। এই লিখিত পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়েছেন আর আরেকজন সর্বোচ্চ মার্ক পেয়ে উত্তীর্ণ হয়েছেন, দুজনের মধ্যে তফাৎ হলো আপনিও উত্তীর্ণ উনিও উত্তীর্ণ, কিন্তু যার সর্বোচ্চ মার্ক তার কিন্তু ওই পারিপার্শ্বিক পরিবেশ বিবেচনা চাকরিটা আগে হয়ে যাবে। শুধু আগে নয়, যার মার্ক বেশি সে ভালো পজিশনে চাকরি হবে, ভালো প্রতিষ্ঠানে চাকরি হবে। এখন আমি আপনাদেরকে বলতে চাচ্ছি যে আসলে শিক্ষক নিবন্ধনের যদিও 3টা স্তর, প্রিলিটা হলো, প্রিলি উত্তীর্ণ হলে লিখিতটাই হলো আমার মেইন ফ্যাক্টর। প্রিলিটা উত্তীর্ণ হতে হয়, তারপরেও আমি কেন প্রিলিটা ফ্যাক্টর বলতেছি না, আমি আসতেছি সামনে বিষয়টা নিয়ে। এখানে আপনার লিখিত পরীক্ষা আরও একটা কারণে এই শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা আমি অন্য চাকরি থেকে ব্যতিক্রমী বলবো। এখানে এমন একটা চাকরি, শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি পান, যেই চাকরির পরীক্ষাটা আপনার নিজের অনার্স বা ডিগ্রি স্তরে পড়া সাবজেক্টের উপর, অর্থাৎ এই যেই সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করেছেন, যেই সাবজেক্ট আপনার মনে মনে ধারণ করেছেন, লালন করেছেন, যেটার পিছনে জীবন যৌবন ব্যয় করেছেন, সেই সাবজেক্টের উপরেই এক পরীক্ষা দিয়ে আপনাকে লিখিত উত্তীর্ণ হতে হয়। এর থেকে সুযোগ, এর থেকে ভালো অপরচুনিটি আমার মনে হয় আর কোনো সেকশনে নেই। কারণ আমরা যখন ব্যাংক জব পরীক্ষা দিতে যাই, বিমা পরীক্ষা দিতে চাই, বিমান অধিদপ্তরে পরীক্ষা দিতে যাই, এরকম আনুষঙ্গিক প্রাইমারি পরীক্ষার কথাও যদি বলি, মানে আমরা যখন অন্যান্য বিভিন্ন সেকশনে পরীক্ষা দিতে যাই, আমরা মনে মনে একটা আক্ষেপ করি, আহারে আমি কোন বিষয়ে লেখাপড়া করলাম আর আমার পরীক্ষায় কোন বিষয়ের উপর প্রশ্ন আসলো। যদি আমি যে বিষয়ে পড়েছি, যদি আমার বিষয়ে প্রশ্ন করতো, আমি তো একবারে 100-তে 100 পেয়ে যেতাম, আমি তো সর্বোচ্চ মার্ক পেতাম, আমার আর ঠেকাইতো কে। হ্যাঁ, ঠিক আপনার সামনে সেই সুযোগটা এসেছে, আপনার নিজের পড়াশোনার বিষয়ে নিজের যোগ্যতা যাচাই করার একটা মোক্ষম সুযোগ এসেছে, যা আর অন্য কোনো চাকরির ক্ষেত্রে নাই। আপনি অনার্স কমপ্লিট করলেন, 5-6 বছর পড়াশোনা করলেন বা ডিগ্রি পড়লেন, আপনার যেই বিষয়ের উপরে আপনাকে লিখিত পরীক্ষায় বসতে হচ্ছে সেই বিষয়ের উপরে, এর চেয়ে বেটার সুযোগ আর হতে পারে না। কিন্তু তারপরেও দেখা যায় যে প্রিলিতেও যেমন অনেকে ফেল করে, লিখিততেও অনেকেই, মানে বিশাল একটা অংশ ফেল করে। নিজের পড়াশোনা বিষয় করার, নিজের পড়া বিষয়ের উপর পরীক্ষা হচ্ছে, তারপরেও কিন্তু ফেল করতেছে। প্রিলি নিয়ে কেন আমি বলতেছি, প্রিলির জন্য আপনি যে বিভিন্ন চাকরি পরীক্ষার যে প্রিপারেশন নিচ্ছেন, বিসিএস থেকে শুরু করে, প্রাইমারি থেকে শুরু করে, ব্যাংক থেকে শুরু করে, এই সকল কিছুর সাথে কিন্তু প্রিলির একটা যোগসাযোগ আছে। তাছাড়া প্রিলির একটা সিলেবাসও আছে, ওইখান থেকে কিছু একটা অংশ নিয়ে প্রিলির সিলেবাসটা সাজানো। অর্থাৎ আপনার প্রিলির প্রিপারেশন আপনার সেই পড়াশোনা যখন শুরু করেছেন, বিশেষ একেবারে ক্লাস 5 থেকে শুরু করে এই পর্যন্ত আপনি যাহা জেনেছেন, যাহা পড়েছেন, পারিপার্শ্বিক থেকে যা শিখেছেন, বাংলা, অঙ্ক, ইংরেজি, সাধারণ জ্ঞান, এই সব কিন্তু আপনার প্রিলির প্রস্তুতির অন্তর্ভুক্ত। আপনি প্রাইমারির জন্য যে প্রিপারেশন নিলেন, ব্যাংকের জন্য যে প্রিপারেশন নিলেন, বিভিন্ন চাকরির জন্য যে প্রিপারেশন নিতেছেন, প্রিলিটা কিন্তু সেই প্যাটার্নে আপনার। অর্থাৎ প্রিলির জন্য আলাদা করে আমি মনে করি যারা অন্যান্য চাকরির প্রিপারেশন নিচ্ছেন, খুব একটা আলাদা প্রিপারেশন নিতে হয় না, যা আপনার
এই লিখিত পরীক্ষার জন্য নিতে হচ্ছে। তবে হ্যাঁ, আমি বলবো না যে আপনি প্রিলি প্রিপারেশন নেবেন না, অবশ্যই নেবেন। আপনার প্রিলির যে সিলেবাস আছে সেটা আপনি সপ্তাহে 1-2 দিন রিহার্সেলে রাখেন, কোনো সমস্যা নেই, রাখেন। কারণ প্রিলিতে তো আপনাকে কমপক্ষে 40 পেতেই হবে, ওই 40-এর ব্যবস্থা তো আপনাকে করতে হবে, অবশ্যই করতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এবার আমি লিখিতর কথা কেন বলতেছি, আমরা যারা একেবারে ফ্রেশ অথবা লেখাপড়ায় কিছুটা গ্যাপ আছে, আপনার অনার্স বা স্নাতক কমপ্লিট করার পরে লেখাপড়ায় যে একটা গ্যাপ আছে, বিরতি আছে, অথবা যারা একদম ফ্রেশ, তাদের অনেকেরই ধারণাই থাকে না এই লিখিত সিলেবাস সম্পর্কে। যখন আপনার প্রিলি উত্তীর্ণ হয়ে আপনাকে যে 1.5 মাস, এই যে 18তম তো 1.5 মাস মনে হয় সময় দিছে লিখিত পরীক্ষার জন্য, যে বিশাল একটা সিলেবাস যখন আপনি দেখবেন আপনার সামনে লিখিত, আপনি লিখিত এই বিশাল সিলেবাস দেখে আপনি হতাশ হয়ে যাবেন। এত অল্প সময়ে আমি আগে যতই পারি না কেন, আমাকে তো অন্তত রিভিশন দিয়ে রেডি হইতে হবে, এই এত অল্প সময়ে এই বিশাল লিখিত সিলেবাস তখন কমপ্লিট করা আপনার পক্ষে সম্ভব হবে না, যেটা আপনার এখন ধারণা নেই, যেটা আপনি এখন বলতেছেন যে আমি তো এখনো সার্কুলার দেয় নাই, এখনো আমার হাতে অনেক সময় আছে, তো আরো অনেক বিষয়। ধরেন আপনার মাথায় যখনই পড়াশোনার কথাটা আসলো, আপনি প্রথমে ভাববেন যে আসলে প্রিলি সার্কুলারটা হোক, তারপরে প্রিলি লিখিত একত্রে পড়াশোনা শুরু করব। প্রিলি সার্কুলার দিয়ে দিল, তখন বলবেন হায় হায়, প্রিলি পরীক্ষার আর আছে কয়দিন, আমি তো প্রিলির জন্য ভালো করে প্রিপারেশনটা নিয়ে নিই, এখন তো আর লিখিত পড়ার সময় নাই। তখন আপনি প্রিলির জন্য পড়লেন, এবার আপনি প্রিলি পরীক্ষা হলো, প্রিলি উত্তীর্ণ হলেন, তখন আপনি প্রিলি উত্তীর্ণ হওয়ার পরে আপনি ভাববেন যে না, প্রিলির রেজাল্টটা হোক, রেজাল্ট দিলেই না আমি লিখিতের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করব। যখন লিখিত জন্য আপনি সুপারিশপ্রাপ্ত হলেন, যে আপনি লিখিত পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড পেলেন বা লিখিত পরীক্ষার তারিখ দিয়ে দিল, তখন আপনি বিশাল এই সিলেবাস দেখে আপনি ভাববেন হায় হায়, এই বিশাল সিলেবাস তো আমার পক্ষে কভার করা সম্ভব হবে না। যেখানে আমি যদি ম্যাথমেটিক্সের কথা বলি, লিখিত সিলেবাসটা আপনি হাতে নিয়ে দেখলেন যে ক্যালকুলাস 1, ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, লিনিয়ার অ্যালজেব্রা, অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, অ্যাপ্লাইড ম্যাথ, এই যে 6টা বিষয়, কয়েকটা চ্যাপ্টার বাদ দিয়া, জ্যামিতি তো পুরোটাই আছে, ক্যালকুলাস 5 পুরোটাই আছে, 6টা বিষয় যেখানে আমি 600 মার্কের পড়াশোনা করেছি, সেখানে 6 বিষয় মিলে 100 মার্ক। যেখানে পুরো ফার্স্ট ইয়ারে আমি 4টা ম্যাথ বই পড়েছি, সেকেন্ড ইয়ারে অর্ডিনারিটা পড়েছি, ফোর্থ ইয়ারে গিয়ে আমি অ্যাপ্লাইড পড়েছি, সেইখানে এই প্রায় 2 বছরের পড়াশোনা আমাকে 2 মাসে রিভিশন দিয়ে রেডি হতে হবে। তাও ওখানে আপনি যখন আপনার একাডেমিক পড়াশোনা আপনি করেছিলেন, তখন আপনি যে কাজটা করেছিলেন যে ওখানে আপনি বিগত সাল ফলো করেছেন, সাজেশন ফলো করেছেন, শর্টকাট যা করা যায় তা করেছেন। শুধু তাই নয়, আমরা যখন 4th ইয়ার পর্যন্ত চলে যাই, যারা পড়াশোনার সাথে সম্পর্ক কম বা অন্য দিকে নিজেকে কনভার্ট করে ইনকাম এর একটা পিছনে আমরা ছুটি, তখন দেখা যায় যে ফার্স্ট ইয়ারের পড়াশোনাগুলো অনেকটা আপনার থেকে ছুটে গেছে। এত সহজ ছিল আপনার ফার্স্ট ইয়ারে ক্যালকুলাস, এত সহজ ছিল আপনার লিনিয়ার অ্যালজেব্রা, কিন্তু আপনি যখন এই যে 6-7 বছরের একটা গ্যাপে আবার শুরু করলেন, তখন মনে হবে যে সবগুলা জিনিস আপনার কাছে নতুন। তো এই যে 2 মাস আপনি সময় পাবেন, তখন কিন্তু আপনার এই 2 মাসে আপনার পক্ষে বিশাল সিলেবাস কভার করা বেশিরভাগের ক্ষেত্রেই সম্ভব হবে না। 2-1 ব্যতিক্রমী যদি থাকে, তাদের সবকিছু যদি টাচে থাকে, সেটা হলো ভিন্ন কথা। মূল প্রধান কারণ, লিখিত অনুত্তীর্ণ হওয়ার প্রধান কারণই হলো আমাদের ধারণাই নাই লিখিত সিলেবাস যে কি বিশাল একটা সিলেবাস, এবং আমরা এই লিখিত সিলেবাস যে কত বিশাল এবং সময়ের যে একটা হিসাব নিকাশ করে আমরা পড়াশোনা শুরু করি, বা আমাদের যে গোলটা, আমাদের যে টার্গেটটা অ্যাকুরেট নেই, এবং আশেপাশে যে পারিপার্শ্বিক যে বিভিন্ন নেগেটিভিটি, যেটা আমি প্রথমে বলছি, এগুলার কারণে আমার পড়াশোনার মন বসে না। এই জন্য আমরা মূলত লিখিত উত্তীর্ণ হতে পারি না। প্রিলি উত্তীর্ণ হলেও আমরা বারবার অনেকে লিখিত ব্যর্থ হই, নতুন প্রেসরাও ব্যর্থ হয়। কারণ হলো ওই যে বিশাল এখন যদি আমি প্রভাষকের কথা বলি, প্রভাষকে আপনার একইভাবে ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, গণিতের কথা বলতেছি আর কি, ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স, আপনার অ্যানালাইটিক অ্যান্ড ভেক্টর জিওমেট্রি, লিনিয়ার অ্যালজেব্রা, তারপরে ক্যালকুলাস তো পুরো বইটাই আছে, ক্যালকুলাস, তারপরে হলো পটান প্রোগ্রামিং এর কিছু অংশ, এরপরে অর্ডিনারির একটা বিশাল অংশ,
তারপরে নিউমেরিক্যাল অ্যানালাইসিস, তারপরে লিনিয়ার প্রোগ্রামিং সহ এই যে বিষয়গুলা আমাদের অন্তর্ভুক্ত, দেখা যায় 600-700 মার্ক যেখানে আমি পড়াশোনা করে এসেছি, সে বিশাল একটা অংশ আমাকে 1.5-2 মাসে কভার করতে। শুধু তাই নয়, যারা স্কুল কলেজ দুইটা দিবেন তাদের কিন্তু এই 2 মাসের ভিতরে এই দুইটা সিলেবাস কমন একটা অংশ তো অবশ্যই আছে। এই যে কলেজের যে বাড়তি অংশ, যেমন কলেজের বাড়তি অংশ ফরটান, নিউমেরিক্যাল অ্যানালাইসিস, লিনিয়ার প্রোগ্রামিং, আর স্কুলের অতিরিক্ত অংশ হলো অ্যাপ্লাইড ম্যাথ, যেটা কলেজে নাই। এগুলো সহ কিন্তু আমাকে প্রস্তুত হতে হচ্ছে। এটা কিন্তু সহজ ব্যাপার নয়। শুধু রিভিশন দিয়ে এক অধ্যায়কে যদি আপনি এই এক বিষয়কেও যদি আপনি একদিন 1 সপ্তাহ করে সময় দেন, আমার কথা ক্যালকুলেশনটা করে নেন, এক বিষয়কে যদি আপনি 1 সপ্তাহ সময় দেন, তাহলেও আপনার কিন্তু 7 বিষয়ের জন্য 7টা সপ্তাহ দরকার, 6 বিষয়ের জন্য 6টা সপ্তাহ দরকার। এরপর আপনাকে এগুলাকে প্র্যাকটিস করার বিষয় আছে, নিজেকে তৈরি করার বিষয় আছে, প্রিপেয়ার্ড হওয়ার বিষয় আছে। তো সব মিলিয়ে আসলেই মেজরিটি পার্সনের পক্ষে তখন লিখিত উত্তীর্ণ হওয়া সম্ভব নয়। এখন আমি আপনাদেরকে বলবো, তাহলে আপনার লিখিত উত্তীর্ণ হওয়ার জন্য করণীয় কি? আপনার এই পয়েন্টটা আপনার একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। সম্মানিত ভিউয়ার্স, যারা মনের ভিতরে ধারণ করেন, লালন করেন, আপনি হবেন শিক্ষক, আপনি হবেন মানুষ গড়ার কারিগর, জাতি গড়ার কারিগর। আপনার আলোয় এই জাতি আলোকিত হবে। আপনার স্বপ্ন হবে শিক্ষক, আপনার মা বাবার স্বপ্ন ছিল আপনি শিক্ষক হবেন, আপনার আপনজনদের ইচ্ছা ছিল আপনি শিক্ষকতা পেশায় নিজেকে তৈরি করবেন। তাদেরকে আমি বলবো যে আপনার অন্যান্য চাকরির জন্য আপনি প্রস্তুতি নেবেন, পড়াশোনা করবেন, সেটা যেমন ঠিক, আপনি এখন যে সময়গুলো অবহেলায় ব্যয় করতেছেন, এই সময়গুলো কিন্তু এমনিতেও ব্যয় হয়ে যাবে, এগুলো তো আপনার কোনো কাজেই লাগবে না। কিন্তু আপনার যদি টার্গেটে থাকে শিক্ষক হওয়ার, তাহলে আপনি এখন থেকে লিখিত সিলেবাসটা সংগ্রহ করুন। সপ্তাহে 2 থেকে 3 দিন আপনার এই লিখিত সিলেবাসকে সময় দিন, লিখিত সিলেবাসটা দেখুন। লিখিত সিলেবাস দেখে আপনার মেইন বইগুলো আপনার সংগ্রহে আনুন। মেইন বই, ওই পিডিএফ গাইড নোট এগুলো নাথিং, মেইন বইগুলো আপনার সংগ্রহে আনুন। একটা করে অধ্যায় আপনি বেসিক থেকে পড়াশোনা শুরু করুন। একটা অধ্যায় পড়ুন, ওই অধ্যায়ের উপর আপনার ওই অধ্যায়ের যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলা আপনার নখদর্পণে নিয়ে আসুন। এরপরে নিজের পরীক্ষা দিন, পরীক্ষা দিয়ে নিজেকে তৈরি করুন। এইভাবে আপনি খেয়াল করেন, আমি যদি বলি আপনার এরকম একটা করে অধ্যায় পড়ে আপনাকে প্রস্তুত হতে, কমপ্লিট করে প্রস্তুত হয়ে আবার পরীক্ষা দিতে, এইভাবে যদি প্রত্যেকটা অধ্যায় আমরা স্টেপ বাই স্টেপ অগ্রসর হই, তাহলে কতটুকু সময়ের দরকার, কত সময়ের দরকার। এখন আপনি যদি মনে করেন যে আমি সার্কুলার না দিলে পড়াশোনা আমি শুরু করব না, তো সার্কুলার দিলে আপনার আর পড়াশোনার সময় পাবেন না, আমি স্পষ্ট আপনাকে বলতেছি। আমার কথা বিশ্বাস আপনি করতে পারেন, মানতে পারেন, নাও পারেন, সেটা আপনার ব্যাপার। অতীত থেকে যারা অতীতে এরকম অনেকেই আমার কথা নখদর্পণে নেয় নাই, নলেজে নেয় নাই, আবার অনেকে নিয়েছে, যারা নিয়েছে তারা হয়তো লাভবান হয়েছে, যারা নেয় নাই তারা লাভবান হয় নাই। সেটা তাতে তো আমার বিন্দু পরিমাণে কোনো ক্ষয়ক্ষতি হয় নাই। আমার 17তমতে আমি যে বিশাল একটা স্টুডেন্ট আমার লিখিত গণিতে উত্তীর্ণ হয়েছে, 18তমতে এবার অনেক উত্তীর্ণ হয়েছে, কিন্তু আবার আমার কাছে পড়েও কিন্তু অনেকে এমনও আছে উত্তীর্ণ হয় না। কারণ আমার কাছে খালি অ্যাডমিশন নিলেই হবে না, আমার কাছে খালি পড়লেই হবে না। আপনি আমার কাছে না পড়ে আপনি বাসায় নিজেও যদি সিরিয়াল বাই সিরিয়াল পড়াশোনা করেন, দিস না। কিন্তু আপনি আমার কাছে অ্যাডমিশন নিলেন, আমার কোনো কথাই শুনলেন না, আমার অধ্যায়ভিত্তিক আমি যে আপনাকে পড়াচ্ছি আপনি সেগুলো কভার করলেন না, আপনি আমার অধ্যায়ভিত্তিক পরীক্ষাগুলো দিলেন না, আপনি আপনার মতো করে চললেন, তাহলে অ্যাডমিশন নেওয়া না নেওয়া সমান কথা। হ্যাঁ, আমার কাছে হয়তো অ্যাডমিশন নেওয়ার অনেকে হয়তো কয়েকটা কারণে নেয়, যে স্যারের সাথে যদি আমি এখন প্রিপারেশন নেওয়া শুরু করি, আমার ওই যে বেসিকগুলো আমার হারাইয়ে গেছে, যে জিনিসগুলো আমার ব্রেন থেকে চলে গেছে, স্যার যখন আমাকে টপিকস এই বিষয়টার উপর বেসিক আলোচনা করবে, তখন কিন্তু আমার ব্রেনে ওই জিনিসগুলো ফিরে আসবে, আমার সময়টা একটু কম ব্যয় হবে। এরপরে বিগত সালের যে প্রশ্নপত্র কিছু জিনিস আছে যে এই স্যার এগুলো সমাধান করে দিলে আমার জিনিসটা আরও ধারণা চলে আসবে। স্যার একটা অধ্যায় পড়ানো শেষ করলো, সাথে ওই অধ্যায়টার পরীক্ষা নিল, আমিও পরীক্ষা দিলাম স্যারের সাথে, দিয়ে আমিও অধ্যায়ের উপর ক্লিয়ার হয়ে গেলাম। এইভাবে একটা করে অধ্যায় আমি শেষ করতেছি, আমার স্টুডেন্ট শেষ করতেছে, একটা করে অধ্যায় তারা পরীক্ষা দিতেছে, একটা করে অধ্যায় কাভার হচ্ছে। এইভাবে স্টেপ বাই স্টেপ এই যে আমার সাথে লেগে থেকে, মানে আমার সাথে থেকে ওই যে নিজেকে যে বিচ্যুতি লাইনচ্যুত না হয়ে আমার সমান্তরালে রেল লাইনের মতো আমি এক পার্ট, আমার স্টুডেন্ট এক পার্ট, তো এই আমরা সমান্তরালে যখন এগিয়ে যাব আমাদের মূল লক্ষ্যে, গোলে, টার্গেটে,
হ্যাঁ, যখন প্রিলি পরীক্ষার ডেট দিয়ে দিবে আমরা 1 সপ্তাহ 15 দিন শুধু প্রিলির জন্য পড়াশোনা করবো। এখন তো আমি বলি না যে প্রিলি পড়া বন্ধ করতে, এখনো পড়বে সপ্তাহ 2 দিন, বা অন্যান্য চাকরি যে প্রিপারেশন নেওয়া হচ্ছে সেখানে কিন্তু প্রিলির প্রিপারেশন হচ্ছে তার সাথে। এরপরে যখন আমার প্রিলি পরীক্ষা হয়ে যাবে তখন আমাকে আবার জোরে সোরে প্রিলি পরীক্ষার রেজাল্ট পর্যন্ত আমি পড়াশোনা করব। হ্যাঁ, যখনই আমাকে লিখিত পরীক্ষার তারিখ দিবে তখন আমার পূর্ণাঙ্গ সিলেবাসটা শেষ হতে হবে। কথা ভালো করে খেয়াল করুন, যখন আমার লিখিত পরীক্ষার ডেট দিবে অর্থাৎ 1.5 থেকে 2 মাস আমার হাতে আছে, তখন যদি আমার পূর্ণাঙ্গ লিখিত সিলেবাসটা কভার হয় তাহলেই কেবলমাত্র আমার পক্ষে রিভিশন দিয়ে পরীক্ষার আগে নিজেকে প্রস্তুত করা সম্ভব হবে। অন্যথায় কোনো অবস্থায় আমার মতে সম্ভব খুব একটা নয়, 2-4 জন ব্যতিক্রমী হলে ভিন্ন কথা। তাহলে আমি যদি এইভাবে এখন থেকে স্টেপ বাই স্টেপ অধ্যায় ধরে ধরে বেসিক বিষয়বস্তু, গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যার সমাধান, বিগত বছরের প্রশ্নপত্র সমাধান করে সিলেবাস অনুযায়ী আমি অগ্রসর হই আমার লিখিত সিলেবাসের, এইভাবে স্টেপ বাই স্টেপ একটা একটা করে অধ্যায় পরীক্ষা দিয়ে যদি আমি নিজেকে তৈরি করে নিই, তাহলে যেদিন লিখিত পরীক্ষার তারিখ আসবে সেদিন যদি আমার পুরো সিলেবাস কভার হয়, আমি তো মানে পুরো সাহেব। তখন আমার তখন আর কোনো আমার কোনো চাপ নাই, আমার কোনো প্রেশার নাই, আমার স্বাভাবিক জীবনযাপন, আমি রিভিশন দিব আর তখন পরীক্ষা আসলে আমি স্বাভাবিকভাবে পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিব, কোনো চাপ আমার ভিতর নাই। কিন্তু আমি যদি এখন পড়াশোনা না করে অবহেলায় এখনো সময়গুলো কাটাই দিতে পারি, কাটবেই, সময় কেটে যাবে, সময় বসে থাকবে না আপনার আমার জন্য। হয়তো আপনি বলতেছেন সার্কুলার তো আপনারা বলছেন এই মাসে দিচ্ছে না, ওই মাসে দিচ্ছে না, ওই মাসে দিচ্ছে না, হঠাৎ করে দিয়ে দিবে ঠিকই, কিন্তু দিয়ে লাভ হবে কি? আপনি নিজে কি অর্জন করলেন? আপনি কতটুকু নিজেকে প্রস্তুত করলেন? আপনাদের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে নিজেকে প্রস্তুত করা সে সার্কুলারের আশায় বেশি বসে থাকে, সার্কুলার দিলে পড়াশোনা করবে। আসলে আমাদের এই যে শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতিটা আসলে এই সার্কুলার নির্ভর নয়, এটা আগে থেকে প্রস্তুতি নিতে হয়, এটা আগে থেকে রেডি থাকতে হয়। তা না করে আপনার মতো একজন লোক যদি এই যে এখন অবহেলার সময়গুলো নষ্ট করে যখন সার্কুলার দিয়ে দিবে, যখন বিশাল এই সিলেবাস দেখবে, তখন আপনার দুনিয়ার একেবারে সকল চাকরি ছেড়ে দিয়ে আমাকে মেসেজ করবে, স্যার আমি তো এই চাকরিটা করি, আমি কি এটা ছেড়ে দিব, আমি তো এই টিউশনি করি, আমি কি ওটা ছেড়ে দিব, আমার পক্ষে তো না হলে কিন্তু সিলেবাস কভার করা সম্ভব হচ্ছে না, আপনি আমাকে বুদ্ধি দেন আমি কি করব। আমি বলবো আপনি তখন আপনি কোথায় ছিলেন? এতদিন যে আমি এত কথা বলছি তখন আপনি কোথায় ছিলেন? আপনার মতো লোক আমি নিব না, আপনার মতো এত পেরেশানির লোক আমার দরকার নাই। আমি যখন আপনাকে বলেছিলাম আপনার হাতে সময় ছিল, আপনি প্রস্তুতি নেন নাই, তখন আপনি আমার কথাকে গুরুত্ব দেন নাই। কেন আপনি এখন টিউশনি ছাড়বেন? কেন আপনি আপনার ইনকাম সোর্স বন্ধ করবেন? আপনাকে তো এইভাবে করতে বলা হয়নি। আপনাকে আমি যে গাইডলাইন দিয়েছিলাম, আপনাকে গাইডলাইন দেওয়া হয়েছিল যে আপনি স্লো মোশনে অগ্রসর হন, স্লো মোশনে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যান। আপনার টিউশনিও থাকুক, অন্যান্য ইনকামগুলোও থাকুক, ছোটোখাটো টুকিটাকি ইনকামগুলো না থাকলে আপনি চলবেন কিভাবে? আপনাকে তো আপনি একটা জায়গায় অবস্থান করেন, আপনার জীবনে এই পর্যায়ে এসে আপনাকে তো টাকারও দরকার আছে। এখন যদি আপনি ওই সময় এসে ইনকাম বন্ধ করে দেন, যখন আপনার লিখিত পরীক্ষাটা দিয়ে দিবেন তখন আপনার এই টিউশনিগুলো আপনি আবার কই পাবেন? তখন আপনার ওই চাকরিটা আপনি আবার যদি না পান তখন তো আপনি পুরো বেকায়দায় পড়ে যাবেন, তখন তো আরো বিপদ। কারণ আপনার লিখিত পরীক্ষা হয়ে গেলেই তো আপনার চাকরি হয়ে যাচ্ছে না, তারপরে তো আপনার 6-7 মাস 8 মাসের একটা মোমেন্ট আসবে, তখন আর আপনাকে তখন টিউশনিগুলো দিবে কে? আপনার তখন চাকরিটা দিবে কে? এই জন্য আপনি এগুলা কিছুই করা দরকার নাই। এখন থেকে যদি আপনি শুরু করেন তখন হয়তো হ্যাঁ শুধু লিখিত পরীক্ষার আগে হয়তো 2-3 দিন যে বাবারে আমি তো তোমাদেরকে পড়াই, আমার তো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা, 4-5 দিন আমি ছুটি দিব বা 3-4 দিন আমি ছুটি দিব, এই সময়টা আপনি তখন এই কাজটা আপনি করতে পারেন। কিন্তু তা না করে যদি সব বাদ দিয়ে আপনি একেবারে তালা মাইরা রুমের ভিতরে লেখাপড়া দিক থেকে আপনি ঢুকে যান, যে আপনার ইনকাম সোর্সগুলো বন্ধ করে দেন, তখন আপনি বেহুশের মতো হয়ে যাবেন, অস্থির হয়ে যাবেন, কোনটা পড়বেন, কোনটা রাখবো, কোনটা কি করব, কি বাদ দিব আর কি পড়বো, কখন পড়বো আর কখন প্র্যাকটিস করব, কখন পরীক্ষা দিব, এই যে একটা পেরেশানি, এই পেরেশানিতে কিছুই হবে না। রাতারাতি চাইলে শিক্ষিত হওয়া যায় না। আপনার এই সকল দিক বিবেচনা করে আপনি যদি এখন থেকে লিখিত সিলেবাসটা সংগ্রহ করে মেইন বইগুলোকে সংগ্রহ করে পুরানো হোক নতুন হোক কোনো সমস্যা নাই, স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে আপনি সপ্তাহে 2 থেকে 3 দিন 2-3 ঘন্টা সময় দিলেন রাত্রে, এরপরে 2-1 দিন ফ্রিলির পড়া পড়লেন, সাথে অন্যান্য চাকরির পরীক্ষার প্রিপারেশন নিলেন, আপনার আরো আনুষঙ্গিক স্বাভাবিক কাজকর্মগুলো করলেন, তাহলে দেখবেন আপনার পেরেশানিও নাই, আরামে আয়েসে আপনার লিখিত প্রিপারেশনটা হয়ে যাবে। এরপরে আপনার যদি স্বাভাবিক জীবনযাত্রাটাও ঠিক থাকে, আপনার ইনকাম সোর্স ঠিক থাকে, টিউশনিগুলো ঠিক থাকে বা অন্যান্য জবগুলো ঠিক থাকে, কোনো কারণে আপনার লিখিততে খারাপ হলেও আপনার তখন ততটা ক্ষতি হবে না, লস হবে না আপনার। তখন আপনি নিজেকে তখন তো আপনার অনুত্তীর্ণ হওয়ার সম্ভাবনা খুব কমই থাকে, তারপরেও হয়ে গেলেও আপনার কিন্তু তখন তেমন একটা অসুবিধা পড়তে হচ্ছে না, কারণ আপনার ইনকাম সোর্সগুলো সচল আছে, একটা না একটা কর্ম আপনার
চলে আসবে, একভাবে না একভাবে আপনার ইনকাম সোর্স আপনি সচল রাখতে পারবেন। কিন্তু যদি আপনি সব বাদ দিয়ে লিখিত প্রিপারেশন নিলেন, উত্তীর্ণ হন আর অনুত্তীর্ণ হন, এই যে এরপরে যে আপনার জীবনে যে টার্নিং পয়েন্ট 6 মাস 1 বছর আপনার সামনে আসবে, তখন আপনি কি করবেন? তখন কিন্তু আপনাকে বিশাল বেকায়দায় পড়তে হবে। তাই আমি বলবো, অবহেলার সময় নষ্ট না করে, সার্কুলার আশায় বসে না থেকে, যদি আপনার মনের ভিতরে ধারণ লালন করেন আপনি হবেন শিক্ষক, আপনি শিক্ষকতা পেশায় নিজেকে যাচাই করতে চান, জাতিকে আপনি কিছু দিতে চান এবং আপনার নিজের সাবজেক্ট যোগ্যতা যাচাই করতে চান, তাহলে আপনার সামনে যে বিশাল সুযোগ সেটা আপনাকে কাজে লাগাতে হবে। আপনি দেখবেন হয়তো লাখ লাখ সার্কুলার, লাখ লাখ আবেদনকারী, অনেকেই প্রস্তুতি নিচ্ছে। আসলে চূড়ান্ত পর্যায়ে গেলে 5% লোকও চূড়ান্ত প্রস্তুতি নেয় না, 5% লোকও তার টার্গেট ঠিক রাখে না, তার এম ঠিক রাখে না, তার প্রিপারেশনের সিস্টেমটা ঠিক থাকে না। এই জন্য আপনি যদি দেখেন যে আপনার 1 লাখ প্রতিযোগী আপনার বিষয়ে বা 50,000 প্রতিযোগী, এভারেজ আপনি মনে রাখবেন যে আসলে এখানের মধ্যে 20% মূল ফাইটারম্যান, এই 20%-এর ভিতরে আপনাকে থাকতে পারলেই আপনি লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন। 100 জনের মধ্যে মূল ফাইটার হলো 20 জন, তার মধ্যে আপনি যদি সেই 20 জনের ভিতরে থাকতে পারেন, তাহলে সফলতা আপনার দ্বার প্রান্তে। আমার কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, উপলব্ধি করার চেষ্টা করবেন, মানা না মানা আপনার ব্যাপার। আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে, আমি দীর্ঘদিন যাবৎ শিক্ষক নিবন্ধন, গণিত, লিখিত, ফ্রি ক্লাস, পেইড ক্লাস, মোটিভেশনাল ক্লাস, এরপরে এই আনুষঙ্গিক বিষয়গুলোর সাথে আছি, এই প্ল্যাটফর্মে আছি, দীর্ঘদিন কাজ করতেছি। আমি আমার অভিজ্ঞতার আলোকে, আমি আমার এই চোখের সামনে অনেকের হাহাকার দেখেছি, অনেকের কান্না দেখেছি, অনেকের চোখে মুখে তৃপ্তির হাসি দেখেছি, অনেকের সফলতার গল্প দেখেছি, অনেকের সফলতার গল্প শুনেছি, আবার অনেকের ব্যর্থতার গল্প শুনেছি, অনেকের এই শেষ আমার 33 সালে, আমার 32 সালে এটাই আমার শেষ সার্কুলার ছিল স্যার, আমি তো তখন এইভাবে করি নাই, আজকে আমার এই অবস্থা। কিন্তু তখন আর কিছুই আফসোস করতে পারবেন, কিন্তু সময় গেলে আর সাধন হবে না। সময় থাকতে নিজেকে শুধরিয়ে নিন, নিজের গোল ঠিক করুন, ওইভাবে নিজেকে প্রস্তুত করুন, ইনশাল্লাহ সফলতা আসবেই। কারণ সফলতা আসার জন্য সঠিক লেন্থে আপনাকে পরিশ্রম করতে হবে, সঠিক কাজটি সঠিক সময়ে করতে হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।